দুই ভাই বোনই বদের হাড্ডি, একজন ভাগাই দিল, এখন আরেকজন আবার আমন্ত্রণ জানাচ্ছে। অসহ্য। আশি সুন্দর করে ওড়না এক সাইডে মেলে নিয়ে পিন করে নিল, তারপর নিচে নেমে আসলো। স্টেজের কাছাকাছি আসতে আবরারের সাথে চোখাচোখি হলো আশির। আশি চোখ সরিয়ে আহির কাছে চলে গেল। অন্যদিকে আশিকে সাধারণ পোশাকে চুল বাঁধা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসলো আবরার। আশিকে আগের ড্রেসে দেখে হতাশ হলো ওর সব বন্ধুরা, কিন্তু এই বিষয়ে আর কিছু বলল না। আসিফ ছেলেটা আবার বিরক্ত করছে আশিকে, আগে পিছে ঘুরছে আর জিজ্ঞাসা করছে শাড়ি চেঞ্জ করলো কেন, চুল বেঁধে ফেললো কেন। আবার কখনো কখনো নাম্বার চেয়ে বসছে আশির। আশি যতটুকু পারছে ইগনোর করছে, কিন্তু আসিফ ছেঁচড়ার মতো পেছনে লেগে আছে। শেষে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেল আশি। আসিফের কাছে হাত জোর করে বলল, মাফ করেন ভাই, আর আমার পেছনে ঘুরেন না, লাইন মিলবে না। আমার একটা উনি আছে, বুঝলেন? আসিফ মুখটা সিরিয়াস করে বলল, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা বলছেন। কই আপনার উনি? আশি আসিফকে ভয় পাওয়ানোর জন্য বলল, আপনার ভাগ্য ভালো, আমার উনি এখনো আপনাকে দেখে নাই, না হলে আপনার হাত পা আস্ত রাখতো না। তাই ভালো হবে সে দেখার আগে আপনি আপনার রাস্তা মাপুন। আশির কথা শেষ করে অন্যদিকে চলে গেল। আসিফ আবার আশির পেছনে যাওয়া ধরতেই সামনে এসে দাঁড়ালো আবরার। চওড়া একটা হাসি দিয়ে বলল, ওইদিকে কই যাওয়া হচ্ছে? আমাদের বাড়ির বাইরে যাওয়ার দরজা ওই দিকে। আসিফের মুখ থমথমে দেখালো, বলল, আপনি কিন্তু আমাকে বড্ড অপমান করছেন। কই অপমান করলাম? ভদ্রভাবে রাস্তা দেখিয়ে দিলাম। দেখেন। আবরার সিরিয়াস হয়ে বলল, সব দেখবো, আগে একটু আমার সাথে এসো এসো তো। কথা শেষ করে আবরার আসিফের গলা জড়িয়ে ধরে স্টেজ থেকে দূরে বাইরে যাওয়ার দরজার কাছে নিয়ে আসলো। এখানে গার্ড ছাড়া আর কেউ নেই। আসিফ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি পাত্রপক্ষের লোক, আর আপনি আমাকে এভাবে অপমান করছেন? আবরার গম্ভীর স্বরে বলল, সাধীকে অপমান করছি? অপমান করার মতো কাজ করেছো তাই অপমান করছি। তুমি আমাদের বাড়িতে এসে আমাদের মেহমানকে বিরক্ত করবে, একটা মেয়েকে টিজ করবে, আর আমি তা সহ্য করব? আসিফ বলল। আমি কাকে বিরক্ত করেছি? ওই মেয়েটাকে আমার... আসিফের কথা শেষ হওয়ার আগেই আবরার ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, এর সামনে আর একটা ওয়ার্ড উচ্চারণ করার দুঃসাহস দেখাবে না। আসিফ তেড়ামি করে বলল, কি করবেন? আমি বলবো, আমি অবশ্যই বলবো। ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আর আমি ওর নাম্বারও নিব। কি? আবরারের দিকে তাকাতে আসিফের মুখ থেমে গেল। ভয়ঙ্করভাবে আসিফের দিকে তাকিয়ে আছে আবরার। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আসিফ আবরারের চাহনি দেখে একটা ঢোক গেল। আসিফকে থামতে দেখে কুরুর হাসলো আবরার। গার্ডদের ইশারা করতে দুজন গার্ড এসে দাঁড়ালো। আবরার একবার আসিফের দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্য করে বলল, এই আবর্জনাকে নিয়ে যাও, আর এমন ভাবে মুখের হাড় ভাঙবে যেন 2 মাস মুখ দিয়ে কোনো কথা বের না হয়। বুঝতে পেরেছো? আসিফ ভয়ে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। তার আগে গার্ড দুজন ওকে চ্যাং ধোলা করে উঠিয়ে নিয়ে গেল। আবরার বাঁকা হেসে সিটি বাজাতে বাজাতে আবার স্টেজের কাছে ফিরে আসলো। একবার আশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাঁকা হেসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিড়বিড় করে বলল, অনেক হয়েছে লুকোচুরি, এবার সব শেষ করা পালা এসেছে। ঘুমের কারণে চোখ ঠিক মতো মেলতে পারছে না আশি। ঢুলু ঢুলু পায়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো সে। এমন সময় কারোর সাথে জোরে সোরে ধাক্কা লেগে ফ্লোরে পড়ে গেল আশি। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার। কারোর হাসির শব্দে চোখ মেলে সামনে তাকালো সে, দেখলো আবরার হাসছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে আবরারের। কপাল কুঁচকালো আশি। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। তারা 4 বান্ধবী এক রুমেই ঘুমিয়েছিল। আশি ঘুমিয়েছিল কর্নারে। 3 বান্ধবী ঘুমের মাঝে তাকে এমন ঠেলা দিয়েছে যে আরেকটু হলে বেড থেকেই পড়ে যেত। বেড থেকে পড়ে যাওয়ার ভয়ে আর ঘুমায়নি আশি। উঠে ব্যালকনিতে গিয়ে বসেছিল। আর সেই এখন আবরার তাকে ধাক্কা দিয়ে ফেলে তো দিলই, আবার হাসছে। আশি ফ্লোরে বসে থেকেই ছাচালো কণ্ঠে বলল, এত হাসার কি হলো? একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর এখন হাহাহিহি করছেন। আবরার হাসি থামিয়ে নিচের হাতটা আশির দিকে বাড়িয়ে দিল, বলল, আগে ফ্লোর থেকে ওঠো, অনেক ঠান্ডা ফ্লোর, ঠান্ডা লেগে যেতে পারে। আশি মুখ বাঁকালো। আবরারের হাত ধরবে কি ধরবে না করতে করতে শেষমেশ ধরল। আবরার এক টানে উঠিয়ে আনলো আরশিকে। বেশ জোরে টান দেওয়ায় আরশি আবরারের একেবারে নিকটে চলে আসলো। আরশির এক হাত এখনো আবরারের হাতের মাঝে বন্দি। আরশি তাকালো আবরারের চোখের দিকে, দেখলো লোকটা গভীরভাবে তার দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। আরশি আবরারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে আবরার কি দেখছে। হঠাৎ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার।
চোখ বন্ধ করে ফেললো আরশি। আবরার আরশির দিকে আরো একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে নেশা করেছো তুমি, নেশা করে মাতাল হয়ে ঢুলছো। এই যে তোমার লাল লাল ফোলা ফোলা চোখ, এই চোখ জোড়া কতটা নেশালো লাগছে তা জানো? আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্র চোখ খুলে ফেললো আরশি। চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। দেখলো আবরার কেমন নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন চাহনি দেখে সারা শরীরে মৃদু কম্পন সৃষ্টি হলো আরশির। ভাবতে লাগলো, লোকটা এভাবে কেন তাকায় আমার দিকে? এভাবে তাকালে যে আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। কিছু তো একটা আছে লোকটার দৃষ্টিতে, যা আমার মাঝে কম্পন সৃষ্টি করে। আচ্ছা, সে কি নিজের চাহনি দ্বারা আমাকে কিছু বোঝাতে চায়? কিন্তু আমি তার চাহনিতে যা অনুভব করি তা কি আদৌ সম্ভব? আরশির ভাবনার মাঝে আবরার আরশির চোখে চোখে রেখে বলল, নিজে মাতাল হয়েছো ভালো কথা, কিন্তু অন্য কাউকে এই রূপ দেখিয়ে মাতাল করে কি ঠিক কাজ করলে? এখন যদি সে কোনো ভুল করে ফেলে, কত কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে জানো? চোখ ছোট ছোট করে তাকালো আরশি। আবরার কথাগুলো মাথার উপর দিয়ে গেছে তার। হাসি চোখ মুখ গম্ভীর করে বলল, আপনি যে কানা তার ছেঁড়া তা কি জানেন? আমি না হয় মাতাল হয়ে ঢুলছিলাম, কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও কেন ধাক্কা দিলেন? ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলেন, ব্যথা দিলেন, আবার হাসলেন, আর এখন কি সব গাঁজাখড়ি কথা বলছেন? আচ্ছা, আপনার মতো পাগল তাঁতছিড়া লোক এমপি কিভাবে হলো আমাকে একটু বলবেন? হাউ এটা পসিবল হইল? আপনাকে এমপি কে বানালো? তাকে আমি একটু দেখতে চাই। আবরার রাগ করলো না আরশির কথায়, বাঁকা হাসলো। ভরকে গেল আরশি। সে বোঝে না এই লোকের মাথায় আসলে কখন কি চলে। আবরার ঠোঁটে হাসি বজায় রেখে বলল, আগের বার কানা বলায় শাস্তি স্বরূপ কবার যেন কিডন্যাপ করিয়েছিলাম। তো তোমায় তো খেলো আরশি। সে তো প্রায় ভুলেই গিয়েছিল এই লোকের কর্মকাণ্ড। আরশির রিয়াকশন দেখে বেশ মজা পেল আবরার। স্লো ভয়েসে বলল, আগের বার তো শুধু কিছু সময়ের জন্য কিডন্যাপ করিয়েছিলাম, এবার যদি সারা জীবনের জন্য তোমাকে আমার কাছে বন্দি করে রাখি? মুখ বাঁকালো আরশি। ব্যঙ্গ করে বলল, আমার কাছে বন্দি করে রাখি বললেই হলো? মনে হয় আপনি বন্দি করে রাখবেন আর আমিও থেকে যাব? হাসলো আবরার। বলল, সেটা সময়ই বলে দেবে। এবার বলো, এই ভোর সকালে কোথায় যাচ্ছিলে? আবরার প্রশ্নে চোখে মুখে একরাশ চঞ্চলতা ভর করল আরশির। চঞ্চল কণ্ঠে বলল, ব্যালকনি থেকে দেখেছি নিচের বাগান। বাগানে অনেক অনেক ফুল হয়েছে। ওগুলো সামনাসামনি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই তো বেরিয়েছি ওগুলো সামনাসামনি দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য। আরশির বাচ্চামা দেখে আবরার বুঝলো আরশির হয়তো বাগান ফুল অনেক পছন্দ। সে মজা করে বলল, তুমি জানো ওই বাগানের মালিককে? সে যদি তোমাকে ওখানে যাওয়ার অনুমতি না দেয়, তোমাকে ফুল ছোঁয়ার অনুমতি না দেয়। মুখটা অন্ধকার হয়ে গেল আরশির। সে তো খুব করে চায় ফুলগুলোকে ছুঁয়ে দিতে। আবরার আরশির মলিন মুখটা দেখে বলল, থাক থাক, কাদা লাগবে না, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। বাগানটা আমার, বুঝলে মেয়ে? আবার অনেক শখের তৈরি বাগান, আর আমার দিল আবার অনেক বড়, মায়া দয়ায় ভর্তি। কিছু কিছু মানুষের মলিন মুখ সহ্য হয় না, তাই যাওয়ার পারমিশন দিলাম, তবে বেশি ফুল ছিঁড়বে না। চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল আরশির। দৌড় দিয়ে নিচে চলে গেল। আবরার নিচের এলোমেলো চুলের মাঝে হাত চালিয়ে আরশির পিছু নিল। বাগানে এসে আরশির মনে হলো সে খুশিতে পাগল হয়ে যাবে। এত এত ফুল! আগের দিন রাতের বেলা আসায় অস্পষ্ট দেখেছে সে। বাহারি বাহারি রঙিন ফুল, ফুলের মিষ্টি ঘ্রাণ পাগল করে তুলছে আরশিকে। সে উৎফুল্ল মনে বাগানে হেঁটে বেড়াচ্ছে আর ফুলগুলো স্পর্শ করছে। কখনো বা ফুল ছিঁড়ে কানে গুচ্ছে। এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে এক অন্য আরশি, যার মাঝে বাচ্চা মেয়ে চঞ্চলতায় ভরা। এসবের তালে আরশির দীঘল কালো কেশ কখন মুক্ত হয়ে গেছে তাও টের পায়নি আরশি। মৃদু বাতাসে তার উন্মুক্ত কেশ তুলছে, আর এইসব কিছু মুগ্ধ হয়ে দেখছে এক জোড়া চোখ। চোখের মালিকের সুন্দর মুহূর্তকে নিজের মস্তিষ্কে বন্দি করে নিল। তারপর ছুটল নিজ কাজে। বেশ বেলা করে রুমে ফিরল আরশি। সে কতক্ষণ বাগানে ছিল সে জানে না, তবে রোদের তেজ আর বাড়ির ভেতরে প্রবেশ করার পর মানুষদের জাগ্রত অবস্থায় দেখে ধারণা করে নিল বেশ বেলা হয়েছে। সে যখন বাগানে এসেছিল তখন কেউই জেগেছিল না। আরশি অন্যায় করে সব ধরনের ফুল একটা একটা করে নিয়ে এসেছে। রুমে প্রবেশ করে দেখলো সবাই জেগে গেছে। আহি আরশিকে দেখে প্রশ্ন করলো, কি রে, কই ছিলি তুই? ঘুম থেকে ওঠার পর তোরে দেখলাম না, আর তোর ওর নাই কি? আরশি অন্যার ফুলগুলো বেডের উপর ছড়িয়ে দিল। বলল, তোরা আমারে যেই ঠেলা দিছস, রাতে একটু ঘুমাইতে পারি নাই, তাই ভোরের আলো ফুটতেই বাগানে গেছিলাম।
দেখ কতগুলো ফুল নিয়ে আসছি। ভাইয়ের মুখটা হা হয়ে গেল। সে অবাক হয়ে বলল, দোস্ত, তুই ভাইয়ের গাছের এতগুলো ফুল ছেড়েছিস? জলদি লুকা ভাই, দেখলে তোর হাত না ভেঙে দেয়। সে তো তার গাছের ফুল আমাকেই ছিঁড়তে দেয়, তো দূর ধরতেও দেয় না। মাঝে মাঝে বহুত রিকোয়েস্ট করে গলা ধরে ঝুলে পরে তাকে মানাইতে হয়, আর তুই কিনা এত ফুল। আরশি ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, কিছু বলবে না তোর ভাই, সেই পারমিশন দিয়েছে। আহি অবাক হয়ে আরও কিছু বলতে যাচ্ছিল, তখন একজন কর্মী দরজা নক করে জানালো ব্রেকফাস্ট করতে ডাকা হয়েছে তাদের। তাই আহি আর কিছু জিজ্ঞাসা করতে পারল না। মোহনা পেটে হাত বুলিয়ে বলল, চল ব্রেকফাস্ট করতে যাচ্ছে, ব্রেকফাস্ট করে আসি, অনেক ক্ষুধা লাগছে। আহি মোহনার মাথায় চাটি মেরে বলল, পেটুক মহিলা একটা, বান্ধবীর বাসায় আইসিস, কই মাইপ্পা মাইপ্পা খাবি তা না, খাওয়ার কথা শুনতেই খাইতে দৌড়াইতেছিস। বলি তোর কি কোনো শরম নাই? মোহনা মুখটা কাদো কাদো করে ফেলল, বলল, তুই আমারে খাওয়ায়া খুঁটা দিলি? ওই বেটি, তুই বান্ধবী নামে কলঙ্ক। আহি বলল, চল চল, আর ঢং করা লাগবে না, আমি জানি তুই 2 মিনিট পর পর আবার কবি ক্ষুধা লাগছে। ব্রেকফাস্ট করতে নেমেছে সবাই। আবরারও রেডি হয়ে নেমেছে, বাইরে যাবে হয়তো। আবরার টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসতে যাবে, এমন সময় একজোড়া মেয়েলি হাত পেছন থেকে জড়িয়ে ধরল আবরারকে। কেউ এভাবে জড়িয়ে ধরায় জল শক্ত হয়ে আসলো আবরারের। এক ঝটকায় হাত জোড়া ছাড়িয়ে ধাক্কা দিল সে। মেয়েটা ছিটকে পড়ল আবরারের মা মিসেস বন্যার গায়ে। আবরার পেছন ফিরে দেখলো মেয়েটার কেউ নেই, তার একমাত্র মামাতো বোন ঈশা। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আবরারের। অন্যদিকে আহি বিড়বিড় করে বলল, শাকচুন্নির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ধরু কিসের শুভেচ্ছা, কিসের স্বাগতম? ভাবলাম শাকচুন্নিটা আসবে না বিয়েতে, কিন্তু ঠিকই ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো। আর আসতে না আসতে আমার ভাইয়ের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লো, অসভ্য বেরি একটা। আহি বিড়বিড় করে বললেও আরশি, মন, মোহনা তিনজনই শুনতে পেল। ওদের মনে প্রশ্ন জাগলো মেয়েটাকে, কিন্তু এটা জিজ্ঞাসা করার সময় না, তাই চুপচাপ থাকলো। মিসেস বন্যা ঈশাকে জড়িয়ে ধরলেন। আবরারকে গম্ভীর কণ্ঠে বললেন, এটা কি ধরনের ব্যবহার আবরার? এভাবে ধাক্কা দিলে কেন মেয়েটাকে? দেখে তো নিবে পেছনে কে আছে। এখন যদি ও নিচে পড়ে যেত তাহলে কত ব্যথা পেত, বুঝতে পারছো? আবরার মাথা নিচু করে বলল, সরি মা, আসলে ওভাবে জড়িয়ে ধরায় রাগ হয়েছিল, তাই ধাক্কা দিয়ে ফেলেছি। ঈশা মিসেস বন্যার গলা ঝরিয়ে ধরে বলল, ইট ইজ ওকে ফুপি, তুমি আরবারকে বকো না, ও তো না বুঝে ধাক্কা দিয়েছে। মিসেস বন্যা ঈশার কথায় আলতো হাসলেন। আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেমন আছো ঈশামা? ঈশা মিসেস বন্যাকে ছেড়ে হেসে বলল, অনেক ভালো আছি, আর এখন তো আরো ভালো আছি। তোমাদের সাথে দেখা হলো যে। শেষের কথা আবরারের দিকে তাকিয়ে বলল ঈশা। আবরার ভীষণ বিরক্ত লাগছে। ঈশার নেকামি সহ্য হচ্ছে না তার। সে নিজের মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার জরুরি কাজ আছে, আমি যাই তাহলে। মিসেস বন্যা বললেন, বাবা, এই নাস্তা তো করে যাও। আবরার নিজের মায়ের কপালে চুমু দিয়ে বলল, বাইরে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, আসি তবে। মিসেস বন্যা মাথা নাড়িয়ে অনুমতি দিলেন। মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার। মায়ের সাথে কখনোই উঁচু আওয়াজে বা কড়া গলায় কথা বলেন না আবরার। মিসেস বন্যা একটু ভিন্ন প্রকৃতির মানুষ। কারোর কোনো কথায় বা কোনো কাজে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেন না, নিজের মাঝে চেপে রাখেন। তাই আবরার বাবার সাথে ফ্রিভাবে কথা বললেও মায়ের সাথে খুব সাবধানে কথা বলে। আবরার চায় না তার মা তার কোনো কাজে বা কথায় কষ্ট পাক। গেটের কাছাকাছি আসতেই আবরারের দেখা হলো মামা ইরফান চৌধুরী এবং তার স্ত্রী মিসেস মোনার সাথে। আবরার নিজের মামাকে জড়িয়ে ধরল। দুজনের সাথে কুশল বিনিময় করে তাদের ভেতর যেতে বলল। গাড়িতে বসে আবরার আরশিকে একটা টেক্সট পাঠালো। ফোন ভাইব্রেট করতেই আরশি দেখলো আবরারের মেসেজ, তাকে বাইরে যেতে বলছে। আরশি আহিকে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। গেটের কাছে এসে দেখলো আবরার গাড়িতে বসে অপেক্ষা করছে তার জন্য। আরশি আসতেই গাড়ির ডোর খুলে দিল আবরার। আরশি কথা না বাড়িয়ে উঠে বসলো। গাড়ি নিজের বাড়ির রাস্তার দিকে যেতে দেখে অবাক হলো আরশি, কিন্তু কিছু জিজ্ঞাসা করলো না। বাসার কাছে গাড়ি থামতেই আরশি কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার গম্ভীর কণ্ঠে বলল, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে রেস্ট নাও, বিকেলের দিকে আবার আমাদের বাড়িতে চলে যেও। একরাশ প্রশান্তি অনুভব করলো আরশি। সে বুঝতে পেরেছে আবরার কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে। আবরার হয়তো বুঝতে পেরেছে সে সারা রাত ঘুমায়নি, তাই তো লোকটা তাকে রেস্ট করতে বলল। ওখানে থাকলে সে মোটেও রেস্ট নেওয়ার সুযোগ পেত না। আর সে মৃদু হেসে গাড়ি থেকে বেরিয়ে আসলো।
আবরারও আলতো হাসলো আশিকে হাসতে দেখে। আশি চলে গেল নিজের বাড়িতে আর আবরার চলে গেল নিজ গন্তব্যে। রাতে ডিনার করতে বসেছে সবাই। আশিও চলে এসেছে আহিদের বাসায়। আজ আহির মেহেদি অনুষ্ঠান। ডিনার করার পর সবাই ছাদে যাবে, সেখানেই মেহেদির অনুষ্ঠান, নাচ গান হবে। আমি চাই কাল আহির সাথে আবরারেরও বিয়ে হোক। সবাই খাবার খাওয়াতে মনোযোগী ছিল। এমন সময় মিসেস বন্যার কথা ইরফান চৌধুরীর পরিবার ছাড়া বাকি সবার মাথায় যেন বাজ পড়ল। সবাই চোখ বড় বড় করে তাকালো মিসেস বন্যার দিকে। মিসেস বন্যা পুনরায় বললেন, হ্যাঁ, আমি চাই আবরারের সাথে ঈশার বিয়ে দিতে, আর সেটা কালকেই। আপাতত কাবিনটা করিয়ে রাখবো, পরে অনুষ্ঠান করে ঘরে তুলবো ঈশাকে। মিস্টার আব্বাস বললেন, এসব তুমি কি বলছো বন্যা? হুট করে এমন একটা ডিসিশন নেওয়ার মানেটা কি? আপনাদেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন, এটা আমার হুট করে নেওয়া ডিসিশন না। মাসখানেক আগেই ইরফান আমাকে এই প্রস্তাবটা দিয়েছে। আমারও ভালো লেগেছে প্রস্তাবটা, আর আবরারের পছন্দ থাকলে তো এতদিনে বিয়েটা করেই নিত। বয়স তো কম হলো না। ঈশাও আবার আবরারকে ভালোবাসে। আমি চাই ওদের বিয়েটা হোক। চোখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে আবরার। রাগে শরীর কাঁপছে, তাই হাত মুষ্টিবদ্ধ করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে। আর চুপ থাকতে পারল না আবরার। মাথা নিচে রেখেই শক্ত কণ্ঠে বলল, আমি বিয়েটা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। মুখটা অন্ধকার হয়ে গেল ঈশার। মিসেস বন্যা কণ্ঠে কঠোরতা মিশিয়ে বললেন, বিয়েটা না করার জন্য এসব বাহানা করছো আমি জানি। আগেও পড়ালেখা, ক্যারিয়ার এসবের বাহানা দিয়েছো তুমি। আমিও কিছু বলিনি তোমাকে, অনেক সময় দিয়েছি। যদি তোমার কাউকে পছন্দ হয় সেজন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এখন তোমার বয়স বাড়ছে, আর ঈশারও পর্যাপ্ত বয়স হয়েছে। আগামীকালই তোমাদের বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। আশা করছি তুমি আমার সিদ্ধান্তকে অসম্মান করবে না। মিসেস বন্যা খাওয়া শেষ করে টেবিল ছাড়লেন। সবাই এখন স্তব্ধ হয়ে বসে আছে, আর ঈশা তো পারলে নাচে। আবরার খাবার রেখে টেবিল ছেড়ে উঠে গেল। সোজা নিচের রুমে চলে গেল সে। এসব দেখে দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার আব্বাস। অন্যদিকে মূর্তির মতো বসে আছে আরশি। বুকের ভেতরটা বড্ড জ্বালা করছে তার। আরশি কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে বলল, আর খেতে ইচ্ছে করছে না। নিজেরও খেতে ইচ্ছে করছে না। সে খাবার শেষ না করে আরশিকে নিয়ে উপরে চলে আসলো। ওদের চলে যেতে দেখে ওদের বাকি বন্ধুরা চলে আসলো না খেয়ে। নিজের রুমে ঢুকে সর্বশক্তি দিয়ে দেয়ালে 2-3টা ঘুষি দিল আবরার। রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। আবরার 2 হাতে নিজের চুল টেনে ধরে বিড়বিড় করলো, মা ইচ্ছে করে এমনটা করছে। শেষ মুহূর্তে এসে বিয়ের কথা বলছে, যাতে আমি বিয়ে ভাঙার কোনো সুযোগ না পাই। কিন্তু আমিও আজওয়াদ আবরার, এত সহজে হাল ছাড়ছি না। ওই মেয়েকে আমি কখনোই বিয়ে করব না, ইম্পসিবল। কত সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলাম, মায়ের জন্য প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। হোক ফ্লপ, কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে করব না, মানে না। কিন্তু কি করব আমি? রাত পোহালেই কাল বিয়ে। মাথা ঠান্ডা রাখতে হবে আমাকে। কিছু একটা ভাবতে হবে, যাতে মা আমাকে ভুল না বুঝে, আর ওই মেয়েকেও আমার বিয়ে করা না লাগে। কিছুক্ষণ ভাবতেই কিছু একটা মাথায় আসলো আবরারের। বাঁকা হাসলো সে, বলল, ঈশা বেবি, অনেক শখ না তোমার আমাকে বিয়ে করার? এবার দেখবো তুমি কিভাবে আমাকে বিয়ে করো। আবরার নিজের ফোনটা বের করে একজনকে ফোন করলো। কিছু একটা বলে কল কেটে দক্ষ হাতে ফোনটা ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, ভালোই ভালোই প্রথম প্ল্যান কাজ করে গেলেই হয়, না হলে প্ল্যান নাম্বার 2-এ যেতে হবে। রুমে এসে অনবরত পায়চারি করছে আহি। ওকে এভাবে অস্থির হতে দেখে মোহনা বলল, কি রে, তোর কি হলো? এমন করস কেন? আহি থেমে গিয়ে ক্রোধের সাথে বলল, মা এমনটা কি করে করতে পারে? ওই এসাপু একদম ভালো না, ক্যারেক্টারলেস মেয়ে একটা। সে ইন্টার পর্যন্ত বাংলাদেশে পড়েছে, এর মধ্যেই কত শত প্রেম করেছে হিসেবে নেই। আমি তাকে অসংখ্যবার বিভিন্ন ছেলের সাথে দেখেছি, কিন্তু সেটা তার পার্সোনাল ব্যাপার বলে মাথায় ঘামাইনি। কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল তার পিক তুলে সবাইকে দেখানো। সে ভাইয়াকে ভালোবাসার নাটক করে, ভাইয়াকে ভালোবাসে বলে আর অন্যদিকে একাধিক ছেলের সাথে রিলেশন করেছে। কি করা যায় এখন? আমার এত ভালো ভাইয়ের গলায় ওই মেয়েকে ঝুলতে দেওয়া যাবেই না। আর মা বাবাইকে কি দোষ দিব? তারা তো আর ওর আসল রূপটা দেখেইনি। তবে আমার মনে হয় না ভাই ওই মেয়েকে বিয়ে করবে। কিছু না কিছু তো করবেই। মোহনা আহিকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না তুই, দেখিস আবরার ভাইয়া কিছু একটা করবে। তুই চল মেহেন্দি দিয়ে নে। ওই ডাইনির জন্য নিজের বিয়ে কেন খারাপ করবি? মেহেদি দেয়া হচ্ছে আহিকে।
আরশি এক কোণে চুপচাপ বসে আছে। সে আসতেই চায়নি, কিন্তু বান্ধবীর খুশির জন্য আসতে হলো। আহের মনটাও ভালো নেই, হোপ মেরে বসে আছে সে। ঈশাও মেহেদি দিচ্ছে, তার আনন্দ দেখে কে। এক হাতে মেহেদি দেওয়া শেষ হতে সে চিল্লিয়ে বলল, আব্রামের নামটা তো লিখে দিই। আরশি এক পলক চোখ তুলে তাকালো ঈশার দিকে। মেয়েটা সুন্দর, চোখ রক্তিম বর্ণ ধারণ করলো আরশির। আরশির ধ্যান ভাঙলো আবিরের কথায়। আবির বলল, চল একটু নাচ গান করি। দেখ এই আহি কেমন পেঁচার মতো মুখ করে বসে আছে। এই বেডের নাকি কালকে বিয়ে। চল বেচারের মুডটা একটু ঠিক করে দিয়ে আসি। সবাই সম্মতি জানিয়ে উঠে গেল। বাধ্য হয়ে আরশিকে উঠতে হলো। ছাদে বড় কেউ নেই, সব ছোটরা এসেছে, তাই স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে সবাই। আবির গিয়ে আহিকে ঠেলে উঠিয়ে নিয়ে আসলো। ওকে ঘিরে নাচানাচি করতে লাগলো, ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। আরশির কেন যেন সব অসহ্য লাগছে। সে ঘুরে আবার আগের জায়গায় যাওয়ার সময় ধাক্কা লাগলো ঈশার সাথে। ঈশার দুই হাতের মেহেদি পুরোটা মাখামাখি হয়ে গেল। রাগে ফুঁসে উঠল ঈশা। আরশিকে থাপ্পড় মারার জন্য হাত উঠাতে আরশির সব বন্ধুরা এসে আরশির সামনে দাঁড়িয়ে গেল। সবার কড়া দৃষ্টি বলে দিচ্ছে আরশিকে কিছু বললে বা আঘাত করার চেষ্টা করলে তারা ঈশাকে ছেড়ে দিবে না। আহি রাগী গলায় বলল, সাবধান ঈশা আপু, যা করতে যাচ্ছিলে তা দ্বিতীয়বার করার চিন্তাও মাথায় আনবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই আবির, সবাইকে নিয়ে নিচে আয়। সেই মেহেদি দিকে এখানে, আমরা যা বাকি আছে তা আমি রুমে দিব। আরশি নামার সময় এক পলক তাকালো ঈশার দিকে। দেখলো রাগে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ঈশা। চুপচাপ নেমে চলে আসলো আরশি। চোখজোড়া লাল বর্ণ ধারণ করেছে আবরারের। ওই রক্তিম চোখজোড়া যেন কাউকে ভস্য করে দেওয়ার ক্ষমতা রাখে। রাগে শরীর কাঁপছে তার। নিজেকে নিয়ন্ত্রণ করে আবারও কাউকে কল করলো সে। অন্যদিকে সারা রাত ঘুম না আসলেও ভোরের দিকে চোখ লেগে এসেছিল আরশির। যখন ঘুম ভাঙে তখন 9:30 বেজে গেছে। ঘড়িতে সময় দেখে লাফ দিয়ে উঠে বসে আরশি। ফ্রেশ হয়ে এসে রিফাকে কল দেওয়ার জন্য ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আবরারের অসংখ্য মেসেজ কল। সময় দেখে অবাক হয় আরশি, কারণ সেই রাত থেকে এখন পর্যন্ত একেধারে কল মেসেজ করেছে আবরার, কিন্তু তার ফোন সাইলেন্ট করা ছিল আর ফোনটা ব্যাগে থাকার কারণে টের পায়নি সে। আবরার এত এত কল মেসেজ দেখে কপালে ভাঁজ পড়ল আরশির। মনে মনে ভাবল, লোকটা কি সারা রাত না ঘুমিয়ে মেসেজ আর কল করেছে নাকি? আরশির ভাবনার মাঝে আবারও তার ফোনে আবরারের নাম্বার থেকে কল আসলো। নিজের চিন্তা ভাবনা ত্যাগ করে ফোন রিসিভ করলো আরশি। কানের কাছে নিতেই শুনতে পেল আবরারের রাগান্বিত কণ্ঠস্বর। বেয়াদব মেয়ে, কোথায় ছিলে তুমি? তোমার ফোন কোথায় ছিল? এতক্ষণে ফোন রিসিভ করার সময় হলো? আবার ঘুম উড়িয়ে দিয়ে দিব্যি নিজে আরামে পড়ে পড়ে ঘুমাচ্ছ। ভাবলেশীন দেখালো আরশিকে। নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি আপনার বউ লাগি না যে যখন ইচ্ছা তখন কল মেসেজ করবেন। যাই হোক, এতবার কল মেসেজ দেওয়ার কারণ কি সেটা বলুন। অযথা সময় নষ্ট করবেন না। আরশির কথায় চল শক্ত হয়ে আসলো আবরারের। তবুও নিজের রাগ সংবরণ করে নিল সে। শক্ত কণ্ঠে বলল, 2 মিনিটের মধ্যে বাগানে আসবে। ইউ হ্যাভ অনলি 2 মিনিটস। 2 মিনিটের মধ্যে যদি না আসো তবে সবার সামনে কোলে করে নিয়ে আসবো। কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না বলে এত সময় ধরে সহ্য করছি। এবার ডিসিশন তোমার, কি করবে? আরশি কিছু কড়া কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই কল কেটে দিল আবরার। আরশি বিরক্ত হলো, পা বাড়ালো বাগানের দিকে। অন্যদিকে আবরার বাঁকা হেসে বলল, তোমার সব তেরা কথার শাস্তি তুলে রাখলাম। সময় আসুক, তারপর কিভাবে তোমার মুখ দিয়ে তেরা বের হয় তা দেখব। এখন প্ল্যান নাম্বার 2 কাজে লাগাতে হবে। আবার আগে বোঝা উচিত ছিল তুমি সোজা কথার মেয়ে নও। যাক, এখন যা হবে তোমার কারণেই হবে, আমার কোনো দোষ নেই। 5 মিনিট যাবৎ বাগানে দাঁড়িয়ে আছে আরশি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। তাকে 2 মিনিটের মধ্যে আসতে বলে নিজেরই আসার খবর নেই আবরারের। আরশি ধীর পায়ে হাঁটাহাঁটি করছিল। হুট করে তার মুখে কিছু একটা চেপে ধরে কেউ। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আরশির। জ্ঞান হারিয়ে কারো দেহের উপর ঢলে পড়ে সে। লোকটা আরশিকে আলতো করে জড়িয়ে নেয়। কোলে তুলে সকলে চোখ ফাঁকি দিয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করে তার ঠিক করা গন্তব্যে। চোখে পানির ছিটা পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে আরশির। চোখ বন্ধ অবস্থাতেই শুনতে পায় পরিচিত কারো কণ্ঠস্বর। কেউ তার গাল চাপড়ে বলছে, এই বেয়াদব মেয়ে, জলদি ওঠো, আমাদের হাতে বেশি সময় নেই। কাম অন, ওয়েক আপ ফার্স্ট। ঘোলা দৃষ্টি পরিষ্কার হতে থাকে আরশির। ধীরে ধীরে একেবারে স্পষ্ট দেখতে পায় সে। দ্রুত সোজা হয়ে বসে আশেপাশে তাকায়। এটা সেই বাংলো বাড়ি যেখানে আগেও তাকে কিডন্যাপ করিয়ে নিয়ে এসেছিল আবরার। আরশির এসব ভাবনা চিন্তার মাঝে আবরার একটা কাগজ এনে আরশির সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, ঝটপট এই পেপারে সাইন করে দাও। আরশি কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। প্রশ্ন করলো, এটা কিসের কাগজ? আর আমি কোনো পেপারে সাইন করব না। এটাকে সরান। আর আপনার না কিছুক্ষণ বাদে বিয়ে, আপনি আবার আমাকে কিডন্যাপ করে এনেছেন। ওয়াই?
আশির কথা থামতে আবরার আশির দিকে ঝুঁকে আসলো। স্লো ভয়েসে বলল, এত কিছু বলার সময় নেই, জাস্ট এতটুকু জানো, এটা তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার। এখন ফার্স্ট এতে সাইন করো। চমকে তাকালো আরশি, উত্তেজিত কণ্ঠে বলল, মাথা ঠিক আছে আপনার? এসব কি বলছেন? ফাজলামি করছেন আমার সাথে? আপনার বিয়ে, তাও আবার আমার সাথে? বিরক্ত হলো আবরার, বিরক্ত কণ্ঠে বলল, একবার বললে কানে শোনো না? বললাম তো তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার। এখন এই মুহূর্তে আমাদের আইন মোতাবেক বিয়ে হবে। সাইন করো পেপারে, আমাকে রাগিও না। আরশি আবরারের চোখে চোখ রেখে বলল, আমি সাইন করব না, অসম্ভব। আবরার চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল, তারপর চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার ঘাড়ের রং বাঁকা। সোজা কথার মেয়ে তো তুমি না, সোজা কথায় তুমি মানবে না। ওকে তোমাকে কিভাবে মানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। আবরার আরশির কাছ থেকে দূরে সরে কাউকে ফোন করলো। 2 মিনিটের মাথায় দুজন গার্ড রুমে প্রবেশ করলো। তাদের দিকে তাকিয়ে চমকে উঠল আরশি, কারণ তাদের সাথে তৃতীয় আরেকজন ব্যক্তি আছে, আর সেই মানুষটার কেউ নেই বরং রিফা। আরশি অবাক চোখে একবার আবরারকে দেখছে তো একবার রিফাকে। রিফার মুখটা কাদো কাদো হয়ে আছে। আরশি আর থাকতে না পেরে প্রশ্ন করলো, আমার বোনকে এখানে কেন আনা হয়েছে? বাঁকা হাসলো আবরার, পকেট থেকে একটা গান বের করে কপালে ঘষতে ঘষতে বলল, তোমাকে রাজি করানোর বিকল্প পদ্ধতি? আগেই বুঝেছিলাম তুমি সোজা কথায় মানবে না, তবুও একটু চেষ্টা করে দেখলাম, কিন্তু সেটা সময় নষ্ট ছাড়া আর কিছু ছিল না। যাই হোক, এখন যা হবে তার জন্য তুমি দায়ী। আমি কিন্তু একেবারে নিষ্পাপ, বুঝছে? আমার কোনো দোষ নেই। কথাগুলো বলতে বলতে রিফার কাছে চলে গেল আবরার। হুট করে রিফার মাথায় গান তাক করলো। চোখ বড় বড় করে তাকালো আরশি। উঠে আসতে চাইলে থামিয়ে দিল আবরার, বলল, চেয়ার থেকে ওঠার সাহস করবে না, অনেক সময় নষ্ট করে ফেলেছো। এখন তোমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে ওই পেপারের ওপর তোমার সাইন দেখতে চাই, তাহলে তোমার বোনকে। থেমে গেল আবরার। রিফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হাপুমনি রে, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, আমি এত জলদি মরতে চাই না। আবরার চোখ দিয়ে ইশারা করলো আরফিকে সাইন করতে। রেজিস্ট্রি পেপারে সাইন করে থম মেরে বসে রইল আরশি। চোখ মুখ শক্ত করে বসে আছে সে। এই মুহূর্তে তার মনে কি চলছে বোঝা যাচ্ছে না। আবরার ধীর পায়ে আরশির কাছে এসে দাঁড়ালো। আরশিকে শক্ত হয়ে বসে থাকতে থেকে ফোঁস করে একটা শ্বাস ছাড়লো। আরশির হাত শক্ত করে নিজের মুঠোয় পুরে টেনে দাঁড় করালো। বাধা দিল না আরশি। আবরার আরশির হাত ধরে সামনের দিকে এগোতে লাগলো। এতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না আরশি, যেন কোনো পুতুল সে। তবে বাইরে যাওয়ার আগে রুমে অবস্থানরত রিফার দিকে একবার তাকালো। রিফার ঠোঁটে হাসি দেখে মনে মনে অবাক হলো সে। অবাকতার মাত্রা আরো বাড়ালো যখন বাইরে গাড়ির কাছে আসতে আব্বাস আহমেদের দেখা পেল। ওনার ঠোঁটেও লম্বা চড়া হাসি চলছে। উনি আবরারের পিঠে চাপড় মেরে বললেন, জলদি গাড়িতে ওঠো, আমার মিসেস বন্যা আমাদের সবাইকে আবার বন্যায় না ভাসিয়ে দেয়। যেভাবে একের পর এক কল দিয়ে যাচ্ছে, আমার তো রিসিভ করতেও কাঁপাকাঁপি অবস্থা। কথাগুলো বলে শব্দ করে হাসলেন আব্বাস আহমেদ। আবরারও বাবার সাথে তাল মিলালো। উনি আবার তাড়া দিয়ে বললেন, হাসাহাসি পরে হবে, আগে বাড়িতে পৌঁছাতে হবে। বিয়ের অনুষ্ঠান শুরুতে আর বেশি সময় নেই। আমার ছেলেমেয়ের বিয়ে আমি কিছুতে মিস করতে চাই না। আগে গিয়ে সব মিটমাট করতে হবে, তারপর আহি রাদিফের সাথে তোমাদেরও ধর্ম মোতাবেক বিয়ে দিতে হবে। আবরার মৃদু হেসে সম্মতি জানালো। গাড়ির ডোর খুলে আরশিকে বসতে বলল। আরশি বিনা বাক্যে উঠে বসলো গাড়িতে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আবরারের রুমে দাঁড়িয়ে আছে পরিবারের সব সদস্য। আরশির বন্ধুরা উপস্থিত। আহি চোখ বড় বড় করে নিজের ভাইকে দেখছে আর মনে মনে নাচ দিচ্ছে এই খুশিতে যে তার ভাই বিয়ে ভাঙার কথা বলতে এখানে সবাইকে ডেকেছে। বউ সাজে দাঁড়িয়ে আছে ঈশাও। মিসেস বন্যা নীরবতা ভেঙে বললেন, কি সমস্যা আবরার? যে কোনো সময় রাফিদ আর ওর পরিবারের লোকেরা চলে আসবে, তবুও তুমি এমন একটা মুহূর্তে আমাদের সবাইকে এভাবে ডেকে নিয়ে আসলে। আর তোমারও যে আজ বিয়ে, তা কি তুমি জানো না? বিয়ের জন্য রেডি না হয়ে কোথায় গিয়েছিলে? আবরার একটা শ্বাস ফেলে মায়ের চোখে চোখ রেখে বলল, বিয়ে তো করতে গিয়েছিলাম মা। সবাই চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। মিসেস বন্যা বলে উঠলেন, মানে? আবরার আরশির হাত শক্ত করে নিজের মুঠোয় পরে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি আরুষিকে বিয়ে করেছি। আবরারের ছোট কথায় যেন বাজ পড়ল সবার মাথায়। আরশির ফ্রেন্ডদের চোখ যেন খুলে পড়ে যাবে এমন অবস্থা। মিসেস বন্যাকে এবার চিন্তিত দেখালো। উনি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এসব তুমি কি বলছো আবরার? আর কিছু সময় পর এশার সাথে তোমার বিয়ে, আর তুমি এসব বলছো? তুমি কি বিয়ে ভাঙার জন্য মিথ্যা বলছো আবরার? আবরার নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি মিথ্যা বলছি না মা,
আমি গতকালই তোমায় বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি, তাই তো আমাকে এমন একটা পদক্ষেপ নিতে হলো। মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন। তুমি এই মেয়েকে বিয়ে করেছো, তার প্রমাণ কি? বাঁকা হাসলো আবরার, যেন সে জানতো এমন কিছু ঘটবে। হাতে থাকা রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল মায়ের দিকে। মিসেস বন্যা পেপারটা নিয়ে তাতে চোখ বুলালেন। ইরফান চৌধুরী এগিয়ে এসে বোনের হাত থেকে পেপারটা নিয়ে দেখলেন। হতভম্ব হয়ে গেলেন উনি। অসহায় চোখে ঈশার দিকে তাকালেন। বাবাকে তাকাতে দেখে ন্যাকা কান্না জুড়ে দিল ঈশা। কাঁদতে কাঁদতে বলল, আমি বিশ্বাস করি না এসব। আবরাম, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এইভাবে আমাকে কষ্ট দিতে পারো না। কথাগুলো বলতে বলতে সে এগিয়ে এসে আবরারকে জড়িয়ে ধরতে চাইল। অমনি সামনে চলে আসলো আশি। মস্তবা একটা হাসি দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে বলল, আপু, আপনার যত ইচ্ছা আমাকে জড়িয়ে ধরুন। পরপুরুষকে জড়িয়ে ধরতে নেই জানেন না? আর আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এটাই সত্য। ওনার ভাগ্যে আপনি ছিলেন না, আমি ছিলাম। রাগে শরীর জ্বলে উঠল ঈশার। এক ধাক্কায় আশিকে সরিয়ে দিল। রাগে গজগজ করতে করতে বলল, এখন কি তুমি আমাকে শেখাবে আমি কি করব আর কি করব না? কোনটা ঠিক আর কোনটা ঠিক না? আশি হাই তুলে বলল, আপনি যা ইচ্ছা তা করেন, শুধু আমার জামাইকে ছোবেন না, তাহলেই চলবে। আর যদি ছুতে আসেন তবে শুধু শেখাবো না, হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দিব, বুঝতে পেরেছেন? আশির জবাব শুনে সবাই হা করে তাকিয়েছে আশির দিকে। মিসেস বন্যা গম্ভীর চোখে একবার আশিকে পর্যবেক্ষণ করলেন। অন্যদিকে আবরার একটা ঢোক গিলে মনে মনে ভাবল, কি সাংঘাতিক রে বাবা, একটু আগে আমাকে বিয়েই করতে চাচ্ছিল না, আর এখন জামাই জামাই করছে, আবার আরেকজনকে থ্রেটও দিচ্ছে। এই মেয়েকে বোঝা বড়ই কঠিন। এই ঝালমরিচকে আমি কিভাবে সামলাবো? ওর মনে কখন কি চলে তাই তো বুঝি না। বুক ফুলিয়ে একটা শ্বাস নিল আবরার। মনে মনে ভাবের সাথে বলল, আমিও এমপি আসবো আবরার, তোমাকে ঠিকই লাইনে নিয়ে আসবো। তোমার তেরা বাঁকা কথা বলা ছুটিয়ে দেব। তবে নিজের বরের জন্য এতটুকু পজিটিভ তুমি হতেই পারো, মিস অদ্ভুত চোখওয়ালি। ও সরি, মিস না, এখন তো মিসেস। মাই ডিয়ার মিসেস অদ্ভুত চোখওয়ালি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই। ঈশা একাধারে নেকা কান্না কেঁদে যাচ্ছে। এবার মুখ খুললেন মিসেস বন্যা। আশিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই যে মেয়ে, তোমার বাবা কি জানে তুমি এভাবে আমার ছেলের সাথে বিয়ে করেছো? নতমস্তক নাড়িয়ে না বোঝালো আশি। মিসেস বন্যা একটা শ্বাস ফেলে বললেন, তোমার বাবা মাকে এখানে আসতে বলো। বাবার মায়ের কথা বলায় বুকটা ভার হয়ে আসলো আশির। তবুও মৃদুস্বরে বলল, আমার বাবা নেই, মা অসুস্থ। অবাক হলেন মিসেস বন্যা। উনি কিছু বলবেন তার আগেই মিসেস মোনা মুখ বাঁকিয়ে বলল, আপা, আপনার ছেলে কেমন মেয়েকে বিয়ে করলো? না আছে রূপ, না আছে বাপ, আর না আছে বংশ পরিচয়, মাও নাকি অসুস্থ। এই মেয়েকে আপনি কিভাবে মেনে নিতে পারেন? কোথায় আবরার বাবার মতো হীরার টুকরো ছেলে, আর কোথায় কয়লার মতো মেয়ে? ভীষণ রাগ হলো আশির। তাকে যা বলার বলো, কিন্তু তার বাবা বংশ পরিচয় কেন টেনে আনবে? তবুও দম ধরে দাঁড়িয়ে রইল সে। আশি চুপ রইল, আবরার চুপ রইল না। আশির হাত শক্ত করে মুঠোয় পুরে মিসেস মনাকে উদ্দেশ্য করে বলল, আপনার কাছেও কালো হোক, কুৎসিত হোক, কিন্তু আমার কাছেও সুন্দর। আমার মায়ের পর আমার দেখা সবচেয়ে সুন্দরতম নারী। কিন্তু আপনার চোখে সেই সৌন্দর্য ধরা পড়বে না মামি, কারণ সেই সৌন্দর্য দেখার মতো মন মানসিকতা আপনার নেই। তা আপনার কথাতেই বুঝেছি। আমার বাবা মা আমাকে কারোর গায়ের রং, বংশ পরিচয় দেখে ভালোবাসা, সম্মান করা শেখায়নি। আজ ও যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে ওকে সৃষ্টিকর্তাই ফেলেছেন। ওর সাথে যা হয়েছে তা আমাদের সাথেও তো হতে পারত। আপনি ওর ত্রুটিগুলো দেখছেন, তবে ওর গুণগুলো দেখেননি। এতগুলো বছর ধরে এই সমাজের সাথে যুদ্ধ করে টিকে থাকা মেয়েও, কিশোরী বয়সে ও নিজের বাবাকে হারিয়েছে। চাচা বাড়ি কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ওকে আর ওর অসুস্থ মাকে। কিন্তু ও থেমে থাকেনি। আজ এতগুলো বছর ধরে একা লড়ে গেছে, এত দূর এসেছে। বাবা ছাড়া একটা মেয়ের জীবন কেমন হতে পারে তা বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই। আপনার কাছেও কয়লার মতো হলেও আমার কাছে ও যে কোনো মূল্যবান রত্নের চেয়েও অধিক মূল্যবান। যাই হোক, আমি কাউকে আর কিছু বোঝাতে চাই না। সবাই শুধু এতটুকু জেনে রাখুন, ও আমার ওয়াইফ মিসেস আবরার। আর আমার ওয়াইফকে যদি কেউ অপমান করে তবে আমিও ছেড়ে কথা বলবো না। ও কেমন তা আমাকেই বুঝতে দিন। আমার যেখানে ওকে নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে অন্য কেউ এই বিষয়ে মাথা না ঘামালেই খুশি হব।
এক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে আছে আরশি। চোখ ছলছল করছে তার। সে কখনোই ভাবেনি তার জীবনে এমন কেউ কখনো আসবে যে তাকে এতটা সম্মান করবে, তাকে বুঝবে, তার ঢাল হবে। অন্যদিকে আবরারের কথাগুলো শুনে অপমান বোধ করলেন মিসেস মনা। দাঁতে দাঁত চেপে মিসেস বন্যাকে উদ্দেশ্য করে বললেন, দেখেছেন আপা মেয়েটা কিভাবে আবরারকে বশ করেছে? আবরারের আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি, আর আজ সব এই মেয়ের জন্য হয়েছে। কপাল কুচকালো আবরার। মনে মনে ভাবলো সে এতক্ষণ কাকে কি বলল। তার কোনো কথা কি মিসেস মনার এক কান দিয়েও ঢুকেনি নাকি? মিসেস মনাকে আর কিছু বলার রুচি হলো না আবরারের। মিসেস বন্যা এবার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কিন্তু একটু বেশিই বলছো মনা। ভুলে যেও না তোমার স্বামী আর আমিও কিন্তু একসময় এমন পরিস্থিতিতে ছিলাম। আর আমার কাছে কারোর গায়ের রং ম্যাটার করে না, যা ম্যাটার করে তা হলো চরিত্র। মাথা নিচু করে নিলেন মিসেস মনা। চেয়েও আর কিছু বলতে পারলেন না। আর মিস্টার ইরফান এখনো চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছেন। মিসেস বন্যা এবার ঈশার কাছে গেলেন। মিসেস বন্যাকে নিজের দিকে আসতে দেখে আবরারও ন্যাকা কান্না শুরু করলো ঈশা। এতক্ষণ যাও আশা ছিল মিসেস বন্যার সাথে কথা শোনার পর, এখন সে আশাও খুঁজে পাচ্ছে না ঈশা। এখন অস্ত্রই একমাত্র অস্ত্র, যদি মিসেস বন্যাকে মানানো যায়। ঈশা মিসেস বন্যাকে জড়িয়ে ধরে ফুফাতে ফুফাতে বলল, ফুপি, আবরারকে বলো না আমার সাথে এমনটা না করতে। আমি ওকে অনেক ভালোবাসি, আমার সাথে ও অনেক ভালো থাকবে। এই মেয়ে ওর যোগ্য না। ফুপি বলো না আবরারকে, ও যেন আমাকে বিয়ে করে। বলো না ফুপি। মিসেস বন্যা ঈশার মাথায় হাত রেখে বললেন, আমাকে ক্ষমা করে দাও ঈশামা, আমি ভুল করেছি। আবরারের মতামত ছাড়া তোমার সাথে ওর বিয়ে ঠিক করে। আমার এই ভুলের কারণে তোমাকে কষ্ট পেতে হচ্ছে, কিন্তু এখন যে আমার কিছুই করার নেই ঈশা। আবরার ওই মেয়েকে বিয়ে করেছে। আমি না মানতে চাইলেও সত্য এটাই। আর ভালোবাসা ছাড়া কি সংসার টেকে? তুমি আবরারকে ভালোবাসলেও আবরার যে তোমাকে ভালোবাসে না। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। আমি কি করে ওদের সম্পর্ক ভেঙে তোমার সাথে সম্পর্ক করতে পারি? তুমি অনেক ভালো মেয়ে ঈশা, তুমি অনেক ভালো ছেলে পাবে। তুমি আর কিছু বলতে পারলেন না মিসেস বন্যা। তার পূর্বেই ধাক্কা মেরে মিসেস বন্যাকে দূরে সরিয়ে দিল ঈশা। মিসেস বন্যার কথাই গা জ্বলছে তার, মাথা গরম হয়ে গেছে। ঈশার ধাক্কার কারণে ছিটকে আবরারের গায়ে গিয়ে পড়লেন মিসেস বন্যা। মাকে জড়িয়ে নিল আবরার। রাগে থরথর করে কাঁপতে লাগলো সে। মিস্টার আব্বাস ও চোখ মুখ লাল করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আবরার ঈশাকে কিছু বলতে চাইলেও তার হাত চেপে ধরে চোখের ইশারায় থামিয়ে দিলেন মিসেস বন্যা। কিন্তু থামলো না ঈশা, রাগে চিৎকার করে বলল, ভালো মাই ফুট। আমার মাথা খারাপ হয়েছিল যে তোমার মতো মহিলাকে এত সম্মান দেখাচ্ছিলাম, এত তেল দিচ্ছিলাম, যাই করছিলাম সব আবরামের জন্য করছিলাম। এতে করে বুঝলাম আবরামকে আমি ভালোবাসি। তাও তোমরা মা ছেলে আমার ভালোবাসা বুঝলে না। যেহেতু আবরাম আমাকে বিয়ে করছে না, তাহলে এসব নাটক কে কোনো মানে হয় না। কথা শেষ করার আগেই সশব্দে একটা থাপ্পড় পড়ল ঈশার গালে। ঈশা গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকালো নিজের বাবার দিকে, কারণ থাপ্পড়টা তার বাবা ইরফান চৌধুরী দিয়েছে। ইরফান চৌধুরী মেয়েকে তোয়াক্কা না করে বোনের সামনে গিয়ে নতকণ্ঠে বললেন, আপা ক্ষমা করে দিও, আমার মেয়েকে হয়তো আমি সুশিক্ষা দিতে পারিনি, তাই আজ আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হলো আপা। আজ আমি আসি। কথাটা বলে আর দাঁড়ালেন না ইরফান চৌধুরী। মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেলেন। মিসেস মনা রাগে চোখে একবার আরশির দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন স্বামীর পেছনে। মিসেস বন্যা ব্যথিত নয়নে ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল। আবরার মিসেস বন্যাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, ইটস ওকে মা, তুমি কষ্ট পেও না, আর আমাকেও ক্ষমা করে দাও। আমি চাইনি তোমার মতামত ছাড়া এভাবে বিয়ে করতে, কিন্তু বাধ্য হয়েছি। মিসেস বন্যা আবরারের পিঠে হাত বুলিয়ে বললেন, না রে বাবা, ভুল আমার দ্বারা হয়েছে। মানুষ চিনতে ভুল করেছি আমি, অনেক বড় ভুল হয়েছে আমার। মিসেস বন্যার কথায় আবরার বুঝলো তার মা ভীষণ কষ্ট পেয়েছে ঈশার ব্যবহারে। তাই সে আব্বাস আহমেদ আর আহিকে চোখের ইশারায় কিছু বোঝাতেই তারা এগিয়ে আসলো। আহি মাকে চাপড়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, এটা কোনো কথা মা? আমার আর কিছুক্ষণ পর বিয়ে, আর তুমি এভাবে মুখ ফুলিয়ে আছো। এখন কি আমি কান্না শুরু করব? তোমাকে এভাবে দেখে কি আমার কান্না পাচ্ছে? আব্বাস আহমেদ মস্করা করে বললেন, ঠিকই বলেছ আহি মামুনি, এখন তো আমারও কাঁদতে ইচ্ছা করছে। চলো আমরা বাপ বেটি মিলে কাঁদতে বসি।
মিসেস বন্যা আবরারের বুক থেকে মাথা সরিয়ে আব্বাস আহমেদের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। আব্বাস আহমেদ ভয় পাওয়ার অভিনয় করে বললেন, দেখেছো তোমরা, আমার মিসেস আবার নিজের আগের রূপে ফিরে এসেছে। কিভাবে আমাকে চোখ রাঙাছে। আজ আমি একজন নিরীহ ভালো বর বলে বউকে চোখ রাঙাই না। সবাই হেসে উঠল আব্বাস আহমেদের কথায়। মিসেস বন্যা আলতো হাসলেন। ভীষণ প্রশান্তি অনুভব করলেন তিনি। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলেন এত ভালো স্বামী সন্তান দেওয়ার জন্য। এর মাঝে নিজ থেকে খবর আসলো রাদিফরা চলে এসেছে। ব্যস্ত হয়ে উঠলেন মিসেস বন্যা। তখন আব্বাস আহমেদ বলে উঠলেন, বন্যা আবরার, আশির কিন্তু ধর্মমতে বিয়ে হয়নি। আহি আর রাদিফের সাথে ওদেরও বিয়ে হবে। কপালে ভাঁজ পড়ল মিসেস বন্যার। তিনি এখন এত দ্রুত আরশির জন্য বিয়ের পোশাক গহনা কিভাবে জোগাড় করবেন। যতই হোক আরশি এখন তার একমাত্র ছেলের বউ। কি করবেন ভাবতে লাগলেন তিনি। বউ সাজানো হচ্ছে আরশিকে। পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, হীরার গহনা। লেহেঙ্গার গহনার ডিজাইন বেশ পছন্দ হয়েছে আরশির। লেহেঙ্গা মোটামুটি ভারী হলেও গহনাগুলো হালকা ডিজাইনের মধ্যে হওয়ায় স্বস্তি বোধ করছে আরশি। চুপচাপ মূর্তির মতো বসে আছে সে। মিসেস বর্ণার নির্দেশ মতো তাকে সাজাচ্ছে পার্লারের মহিলারা। সাজানো শেষ হতেই পার্লারের মহিলারা বেরিয়ে গেলেন। মিসেস বন্যা আরশির কাছে এসে মুখটা উঁচু করে ধরলেন। আরশি চোখ মেলে তাকালো মিসেস বন্যার দিকে। আরশির মায়াভরা মুখ, সুন্দর টানা টানা চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস বন্যা। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। চোখ নামিয়ে মৃদু হাসলো আরশি। এতে যেন আরশির সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। মিসেস বন্যার ইচ্ছে হলো আরো কিছু সময় আরশির দিকে তাকিয়ে তাকে খুঁটে খুঁটে দেখতে। কিছু তো একটা আছে ওই শ্যামা মেয়ের মাঝে, যা যে কাউকে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। এই শ্যামা মেয়ে যেন যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। না হলে তার ছেলে কোনো মেয়ের জন্য এতটা পাগল কি করে হয়। আহি হঠাৎ হাঁচি দেয়ায় ধ্যান ভাঙল মিসেস বন্যার। কিছুটা অপ্রস্তুত হলেন তিনি। হালকা কেশে গলা ছেড়ে মন আর মোহনাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, একটু পর ওদের নিচে নিয়ে আসবে। আমি কাউকে পাঠিয়ে দিব ডাকার জন্য। ততক্ষণ অবধি ওদের সাথেই থেকো তোমরা দুজন। মন আর মোহনা মাথা নাড়িয়ে সায় জানালো। মিসেস বন্যা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি বের হতেই হুড়মুড় করে রুমে ঢুকলো আবির আর রাহুল, যেন দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ওরা ভেতরে আসতে মোহনা গিয়ে দ্রুত দরজা লাগিয়ে দিল। এক লাফ দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো মোহনা। মোহনাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে বুড়ুকুচকে তাকালো আরশি। মোহনা খপ করে আরশির হাত ধরে ওকে উঠিয়ে বেডে এনে বসালো। আরশিকে বেডে বসাতে হিসাবে আরশির সামনে গোল হয়ে বসলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আরশির দিকে। আরশির চোখ ছোট ছোট করে বলল, কি সমস্যা? আমাকে বুঝি বউ সেজে অনেক বেশি সুন্দর লাগছে। মোহনা মুখটা কাদো কাদো করে বলল, এই ছিল তোর মনে? তলে তলে প্রেম করলি, আবার আমার ক্রাশকে বিয়ে করে নিলি? আহি মুখ বাঁকা করে বলল, তোরা দুইটা এমন করতে পারলি? এভাবে ধোকা দিলি? আমার ভাই আমার এই ব্যাপারে কিচ্ছু কইলো না, আর তুই আমার বান্ধবী হয়েও আমার একটু বললি না কেন? বললি কি আমি তোদের প্রেমের মাঝখানে ভিলেন হতাম নাকি? কবে থেকে তোদের প্রেম চলে? জলদি বল, কিভাবে প্রেম হলো সেটা বল। বল বল, যতক্ষণ না শুনবো ততক্ষণ শান্তি পাবো না। হাই তুল্ল আরশি বলল, প্রেম থাকলে তবেই না কাহিনী শুনবো। আরশির কথা শুনে সবাই একসাথে বলে উঠল, মানে? আরশির সোজাসাপটা জবাব দিল, উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। আরশির জবাবে মুখ হা হয়ে গেল সবার। আরশি ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিভাবে আবরার তাকে বিয়ে করেছে সবটা জানালো। সবটা শুনে আহি বলল, আমার ভাই দেখি তোর প্রেমে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তোকে কিডন্যাপ করে বিয়ে করলো। আমার ভাইও একটা চিজ মানতেই হবে। রাতারাতি কি প্ল্যানটাই করলো। আর দেখ, তোর জন্য বিয়ের সবকিছু আগে থেকেই কিনে রেখেছে। বাবা, কি প্রেম, কি ভালোবাসা। যা হয়েছে ভালোই হয়েছে। তুই আমার ভাবি হয়ে গেলি, আর ঈশা ডাইনিটাও বিদায় হলো। আহ, কি সুখ সুখ লাগছে। নিশ্চুপ রইল আরশি। কিছু একটা ভাবতে লাগলো সে। এমন সময় মন বলল, তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সবাই উৎসুক চোখে তাকালো মনের দিকে। মন কৌতূহল নিয়ে বলল, আবরার ভাইয়া তোকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে পেপারে সাইন করালো, আর তুইও ভয় পেয়ে সাইন করলি? এই ব্যাপারটা ঠিক হজম হলো না। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। যে মেয়ে কারো থ্রেডের তোয়াক্কা না করে কাউকে ভয় পায় না, সে আজ ভয় পেয়ে সাইন করলো। আর এখনই বা তুই এত স্বাভাবিক কি করে আছিস?
সবাই ভাবলো আসলেই তো মনের কথাটা ঠিক। আশি তো ভয় পাওয়ার মতো মেয়ে নয়, তবে আজ কিভাবে সে ভয় পেল? আশি নীরবে ভাবতে লাগলো এখন কি জবাব দিবে। তবে জবাব দেওয়ার প্রয়োজন পড়লো না আশির। সে কিছু বলার আগেই দরজার নক করে একজন জানালো নিচে তাদের ডাকা হচ্ছে, দ্রুত যেন সবাই নিচে আসে। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আশি। মনমোহনা উঠে দাঁড়ালো আশি আর আহিকে নিচে নিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে আশি আর আহিকে ধরে নিচে নিয়ে আসতে লাগলো মনমোহনা। ওরা সিঁড়ির কাছে আসতেই আরো কিছু মেয়েরা আশেপাশে যোগ হলো। পেছন পেছন আবির আর রাহুল আসছে। নিচে আসতে আশির চোখ চলে গেল সামনের দিকে। নিজের মা মিহি বেগম এবং রিফাকে দেখে ভীষণ অবাক হলো আশি। তার চেয়ে বেশি অবাক হলো মিহি বেগমকে আবরারের সাথে হেসে হেসে কথা বলতে দেখে। আবরার ওনাকে এক হাতে আগলে নিয়ে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে আসছে। সোফার কাছে পৌঁছাতেই আবরার ওনাকে যত্ন সহকারে বসিয়ে দিল। মিহি বেগম আলতো হেসে আবরারের মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখ জ্বলে উঠল আরশির। আজ কতগুলো বছর পর সে নিজের মাকে এভাবে সুস্থ অবস্থায় হাসতে দেখল। কি সুন্দর পরিপাটি দেখাচ্ছে মিহি বেগমকে। এই মুহূর্তে ওনাকে দেখে কেউ বলবে না উনি মানসিকভাবে দুর্বল। মিহি বেগম রিফার সাথে টুকটাক কথা বললেও কখনো হাসেন না, আর আশিকে তো সহ্যই করতে পারেন না। একটা স্বাভিমান হানা দিল আরশির মনের মাঝে। তার মা তার সাথে কথা বলতেই চায় না, দেখলেই রাগারাগি করে, অথচ আবরারের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আসলেই কি তার কোনো দোষ ছিল যার জন্য তার মা তাকে এতগুলো বছর ধরে অবহেলা করে আসছে? আরশির ভাবনা চিন্তার মাঝে সোফার কাছে চলে আসলো তারা। আরশিকে বসিয়ে দেয়া হলো সোফায়, আহিকে বসানো হলো রাফিদের পাশে। আরশিকে দেখে রিফা এগিয়ে আসলো। আরশির পাশে বসে তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরল। এই মেয়ের হাসি দেখলেই কেউ বলবে না তাকে কিছুক্ষণ আগে মারার হুমকি দেয়া হয়েছিল। সন্ধিয়ান চোখে একবার রিফার দিকে তাকালো আরশি। আরশিকে এভাবে তাকাতে দেখে হালকা কাশি দিল রিফা। হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে আশপাশ দেখতে লাগলো। আরশি সামনে তাকাতেই দেখলো তার মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ ছলছল করছে ওনার। আরশি অভিমানী চোখে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে, যেন চোখ দিয়েই বুঝিয়ে দিতে চাচ্ছে সে অনেক অভিমান করেছে। পাশে কে একজন ধপ করে বসায় ধ্যানভঙ্গ হলো আরশির। চোখ ফিরিয়ে পাশে তাকাতেই আবরারের শান্ত গম্ভীর চেহারা নজরে আসলো। আবরার একবারও তার দিকে তাকাচ্ছে না, খেয়াল করলো আরশি। মনের মাঝে খারাপ লাগা যেন আরো বেড়ে গেল তার। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে যে লোকটা একবারও তার দিকে তাকালো না? তবে কি সে ভুল বুঝলো? কাজী সাহেবের আওয়াজ শুনে সেদিকে তাকালো আরশি। কাজী সাহেব রাদীপ আর আহির বিয়ে পড়াচ্ছেন। আহি কিছুটা সময় নিয়ে কবুল বলল, কিন্তু রাদীপকে বলা মাত্র সে ঝটপট কবুল বলে ফেললো। সবাই হাসলো রাদীপের তাড়াহুড়ো দেখে। আহিও হাসা শুরু করলো। কোনো রকমে হাসি থামিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আপনি আবার বাইরে কবে যাবেন? চোখ বড় বড় করে তাকালো রাদীপ, অবাক কণ্ঠে বলল, বিয়েও শেষ হতে পারলো না, আর তার আগেই তুমি আমাকে ভাগানোর প্ল্যান করছো? তুমি কি চাচ্ছ? আমি তোমাকে ডেকে আজই আবার চলে যাই? আহি মিটমিট করে হেসে বলল, আপাতত এটাই চাচ্ছি। আপনি বাইরে গেলে আমার তো ফায়দা, বাপের বাড়ি চলে আসবো। এরপর তুই বান্ধবী একসাথে রাজত্ব করবো। দেখছেন না আমার বান্ধবী আমার ভাবি হয়ে গেল, আমি তার উপর হুকুম না খাটিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো? এটাকে মানা যায়? আমার তো এখন আফসোস হচ্ছে আমার ভাই আগে কেন ওকে বিয়ে করলো না। দুষ্টু হাসি হাসলো রাদীপ। আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার আশা পূরণ হচ্ছে না প্রিয়তমা। আগামী 6 মাসেও আমি তোমাকে রেখে কোথাও যাচ্ছি না। 6 মাস বউয়ের সাথে শুধু রোমান্স চলবে, তাই আপনার আর আপনার ভাবির উপর হুকুম চালানো চলবে না। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে লজ্জা লুকানোর চেষ্টা করে চোখ রাঙিয়ে তাকালো রাদীপের দিকে। অন্যদিকে কাজী সাহেব কবুল বলতে বলল আরশিকে। এতক্ষণ স্বাভাবিক থাকলো, এখন বুক ধড়ফড় করছে আরশির। মনের মাঝে ভয় জাগছে এই বিয়ে যদি তার জন্য সুখকর না হয়, আবার যদি তাকে নতুনভাবে ভেঙে দিয়ে যায়, সে কি পারবে সহ্য করতে? আরশির উল্টাপাল্টা ভাবনার মাঝে কেউ তার হাতটা আঁকড়ে ধরলো। চমকে তাকালো আরশি, দেখলো আবরার তার হাতটা নিজের মুঠোয় পুড়ে নিয়েছে, কিন্তু তার দিকে তাকাচ্ছে না। তবুও কেমন যেন ভরসা পেল আরশি। একবার নিজের মায়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টেনে কবুল বলে ফেললো। আবরারকে কবুল বলতে বলা হলে সেও কিছুটা সময় নিয়ে কবুল বলল। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আবরার আরশি। আরশি মাথা উঁচু করে তাকালো আবরারের দিকে। আজ থেকে সে এই মানুষটার অর্ধাঙ্গিনী, এই মানুষটার সম্পদ, আর এই মানুষটাও সম্পূর্ণরূপে তার, শুধুমাত্র তার। কথাগুলো ভেবে ঈষৎ কেঁপে উঠল আরশি। ফুলে সজ্জিত কক্ষে বসে আছে আরশি। হাসফাস অবস্থা তার। 5 মিনিট আগেই কয়েকটা মেয়ে তাকে এখানে বসিয়ে রেখে গেছে। তারপর থেকে হাসফাস করছে সে। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে। সে বুঝতে পারছে না কেন এমন লাগছে তার। এই অনুভূতির সাথে সে মোটেও পরিচিত নয়। আরশি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস টানলো। বিড়বিড় করে বলল,
এমন কেন হচ্ছে? মনে হচ্ছে হৃদযন্ত্রটা লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসবে। আমি কি মরে টরে যাব নাকি? মাত্রই তো বিয়েটা হলো, এখনই মরে গেলে কি করে চলবে? এখনো তো এমপি সাহেবের লাইফটা ভাজা ভাজা করা বাকি, তার মাথার চুল ছেঁড়া বাকি, খামচি দিয়ে তার মাংস তোলা বাকি, বুড়ো বয়সে তাকে জ্বালানো বাকি, আরো কত কিছু বাকি। এসব না করে আমি কি করে মরতে পারি? রিল্যাক্স আরশি, তোর এখনো কত কিছু করা বাকি। এত জলদি তোর কিছু হতে পারে না, তুই মরতে পারিস না, সো রিল্যাক্স। আরশি নিজেকে কিছুক্ষণ উল্টাপাল্টা বুঝছিল, তারপরও তার হৃদযন্ত্রটা নিজের কাজ করেই চলেছে। বিরক্ত হলো আরশি, নিজের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য ধীর পায়ে বেড থেকে নামলো। লেহেঙ্গা একটু উঁচু করে আবরার রুমটা ঘুরে ফিরে দেখতে লাগলো। লেহেঙ্গা পরায় হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না আরশির। সে ধীরে ধীরে রুমের সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বিশাল বড় রুম আবরারের এবং খুব পরিপাটি। দেয়ালে আবরারের বেশ কিছু ছবি লাগানো। আরশি কিছু সময় নিয়ে ছবিগুলো খুঁটে খুঁটে দেখলো। তারপর রুমের জানালা দিকে চোখ যেতেই সেদিকে চলে গেল আরশি। বন্ধ জানালা একটানে খুলে ফেললো। অমনি বাইরের হাওয়া এসে বাড়ি খেলো আরশির চোখে মুখে। নাকে এসে ঠেকলো ফুলের সুবাস। চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে লাগলো আরশি। এমন সময় খট করে দরজা খোলার শব্দে চমকে তাকালো আরশি। দেখলো আবরার ভেতরে প্রবেশ করছে। শান্ত হওয়ার হৃদয়টা আবারও অস্বাভাবিক হয়ে উঠল। অন্যদিকে আরশিকে এভাবে চমকে তাকাতে দেখে বাঁকা হাসলো আবরার। মনে পড়ে গেল আরশির তেড়া কথাগুলো। সুন্দর মতো দরজা বন্ধ করলো সে। বাঁকা হেসে ধীরে ধীরে আরশির দিকে এগিয়ে আসতে লাগলো। আবরারকে নিজের দিকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। শুকনো ঢোক গিলতে লাগলো। গলাটা ভীষণ শুকিয়ে গেছে তার। আরশি মনে মনে নিজেকে বলতে লাগলো, তুই এই অসভ্য এমপিকে ভয় পাচ্ছিস কেন আরশি? ভয় পেলে চলবে না, মোটেও চলবে না। একবার উল্টাপাল্টা কিছু করতে আসুক, একেবারে খামচে দিব। আরশি নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতেই দেখলো আবরার তার অতি সন্নিকটে চলে এসেছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আবরারের দিকে। হুট করে আরশির দিকে ঝুঁকে আসলো আবরার। ফিসফিস করে বলল, তা কি যেন বলছিলে? তুমি আমার বউ লাগো না, তাই আমি যখন তখন তোমার কাছে আসতে পারি না, যখন তখন কল মেসেজ করতে পারি না। তা এখন তো তুমি আমার বউ লাগো, এখন নিশ্চয়ই সব কিছু করতে পারি। আবরার কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। সেই দৃষ্টিতে যেন একরাশ মুগ্ধতা বিরাজ করছে। আবরারের চোখের দিকে তাকিয়ে আরশিও কেমন এক ঘোরের মাঝে ডুবে গেল। জবাব দেওয়ার কথাটাও মাথায় রইল না। এই সুযোগটাই কাজে লাগালো আবরার। হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরার কোলে তুলতেই হুঁশ ফিরল আরশির। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। কিছুক্ষণ থম মেরে থেকে আবরারের কোল থেকে নামার জন্য মোস্টামুস্টি করতে লাগলো আরশি। বলতে লাগলো, অসভ্য লুচু এমপি একটা, নামান আমাকে, নামান বলছি, না হলে। আরশি কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে আবরারের গলায় একটা খামচি বসিয়ে দিল। ধবধবে ফর্সা হয়ে মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো জায়গাটা। জ্বলন হলেও পাত্তা দিল না আবরার। আরো শক্ত করে আরশিকে নিজের সাথে মিশিয়ে নিল। খামচি দিয়া জায়গাটা নজরে আসতেই মোস্টামুস্টি থামিয়ে দিল আরশি। জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে দেখে আরশির নিজেরই আফসোস লাগলো। সে সবকিছু ভুলে কাপা কাপা হাতটা এগিয়ে নিয়ে গেল আবরারের গলার কাছে। আলতো হাতে ছুঁয়ে দিল জায়গাটা। আরশির অবস্থা দেখে নিঃশব্দে হাসলো আবরার। আরশির এসব কর্মকাণ্ডের মাঝে বেডে এসে বসে পড়লো আবরার। তবে আরশিকে ছাড়লো না। হাত বাড়িয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করলো সে। ড্রয়ার লাগানোর শব্দে চমকে উঠল আরশি। এতক্ষণ কি করছিল ভেবেই লজ্জায় কান গরম হয়ে আসলো তার। কিন্তু আবরারের হাতে নীল কাটা দেখে সব লজ্জায় ছুটে পালালো আরশির। চোখ বড় বড় করে আবরারের দিকে তাকালো সে। মনে পড়ে গেল আবরারের সে বিখ্যাত বাণী, তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে, দেখে নিও। আরশি ভয়ার্ত দৃষ্টিতে একবার নিজের নখ আর একবার আবরারকে দেখতে লাগলো। আরশির এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আবরারের। তবুও হাসলো না সে। আরশির কানের কাছে ফিসফিস করে বলল, মনে আছে তো কি বলেছিলাম? তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে। আর দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত আমি তোমার জামাই। কবুল বলে নখ কাটতে পারলাম না, তাতে কি? এখন বাসর ঘরে বসে আরামসে তোমার নখ কাটবো। আবরারের কথাগুলো শুনে দুহাত মুঠ করে পুনরায় ছটফট করতে লাগলো আরশি। হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসলো আবরার। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকা আরশির দুই গালে টপাটপ দুটো চুমু খেলো। ছটফট করা বন্ধ করে মূর্তির রূপ ধারণ করলো আরশি। অদ্ভুত দৃষ্টিতে তাকালো আবরারের দিকে। আবরার বাঁকা হেসে আরশির ঠোঁটের দিকে ইশারা করে স্লো ভয়েসে বলল, আর একবার নড়াচড়া করলে গালে না অন্য কোথাও চুমু খাবো। সব ভদ্রভাবে বসে থাকো। কথাটা বলেই আরশির হাত টেনে ছটপট নখ কাটতে লাগলো আবরার। আরশি অসহায় চোখে নিজের কিউট নখগুলোর মৃত্যু দেখতে লাগলো।
ভেতরে ভিতরে রাগে দুঃখে ফুঁসতে লাগলো সে। এর প্রতিশোধ সে নিবে এবং অবশ্যই নিবে। এখন তো লেহেঙ্গা পরে থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারলো না। আবরার কি ভেবেছে তার নখ কি আর বড় হবে না নাকি? তার নখ 1 সপ্তাহ পর আবার বড় হবে। সে এবার আরো বড় নখ রাখবে, 3 বেলা খাবারের সাথে একটা করে খামচি দিবে আবরারকে। আরশির সবগুলো নখ মনমতো কেটে বিশ্বজয় করা হাসি দিল আবরার। আবরারের হাসি দেখে গা জ্বলে উঠল আরশি। সে ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। আরশিকে এভাবে তাকাতে দেখে আবরার আরশির চোখে চোখ রেখে বলল, এভাবে তাকিও না মিসেস অদ্ভুত চোখওয়ালি। তোমার অদ্ভুত চোখের এই ধারালো দৃষ্টি দিয়ে আর কতবার ঘায়েল করবে আমায়? ওই চোখের দিকে তাকিয়ে আগের সেই আমিটাকে তো হারিয়েই ফেলেছি। আর কি চাও বলো তো? মিসেস অদ্ভুত চকোয়ালির ডাকটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল আরশি। হ্যাঁ, সে এখন মিসেস আবরারের মিসেস অদ্ভুত চকোয়ালি। বাকি কথাগুলো শ্রবণ হতেই আরশির দৃষ্টি নরম হয়ে আসলো। আবরার আরশিকে বেডে বসিয়ে একটা প্যাকেট নিয়ে আসলো। আরশির পাশে রেখে বলল, এতে তোমার কাপড় পরার জন্য কাপড় আছে, বাকিগুলো কাল সকালে পেয়ে যাবে। আপাতত এটা পরো, আমি ফ্রেশ হয়ে আসছি। ততক্ষণে তুমি গহনাগুলো খুলে রাখো। আবরার কথা শেষ করে নিজের কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরশি তাকিয়ে রইল আবরারের যাওয়ার পানে। লোকটা এই ভালো এই খারাপ। আরশি বুঝে না লোকটা আসলে ভালো না খারাপ। আরশি বিড়বিড় করে বলল, এমপি সাহেব ভালো কিনা খারাপ জানি না, তবে সে একটা লুচু লোক। ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আবরার। চোরা চোখে আবরারের দিকে তাকালো আরশি। অমনি আবরারের চোখে চোখ পড়ে গেল তার। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল আরশির। শুকনো ঢোক গিলে দ্রুত নজর সরিয়ে নিল। অপেক্ষা করতে লাগলো আবরারের কিছু খোঁচা মারা কথার। আরশির অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আবরার, কিন্তু কিছু বলল না। নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল আরশি। দ্রুত আবরারের দেয়া প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। শাওয়ার নিয়ে ভীষণ বিপদে পড়ল আরশি। সে তো টাওয়াল আনেনি। তখন ওয়াশরুমে ঢুকে হুঁশ হারিয়ে ফেলেছিল সে। মনে হচ্ছিল শাওয়ার না নিতে পারলে শান্তি পাবে না, তাই বাম ডান চিন্তা না করে শাওয়ার নিয়ে ফেলেছে সে। কিন্তু এখন কি করবে ভেবে কপাল চাপড়ালো আরশি। হতাশ হয়ে আবরারের দেয়া প্যাকেটটা খুলল সে। ভেতর থেকে বেরিয়ে এলো শুভ্র সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আরশি। প্যাকেটে যদি শাড়ি থাকতো তাহলে তার যে কি অবস্থা হতো। ভাগ্যিস শাড়ি নেই, তাহলে সারা রাত ওয়াশরুমে বসে কাটাতে হতো তার। আরশির ড্রেসটা পরে গায়ে ওড়না জড়িয়ে পাটিপে টিপে বেরিয়ে আসলো। আশেপাশে তাকিয়ে দেখলো আবরার নেই। বুঝলো আবরার ব্যালকনিতে আছে। চুল দিয়ে টপ টপ পানি পড়ে জামা ভিজে যাচ্ছে আরশির। বিরক্ত হয়ে আরশি চুলগুলো এক হাতে মুঠ করে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিল, যাতে গায়ে পানি না পড়ে। তারপর টাওয়াল খুঁজতে লাগলো সে। অন্যদিকে ফোনে কথা বলছিল আবরার। কথা শেষ হতেই কল কেটে রুমে প্রবেশ করলো সে। কিন্তু রুমে প্রবেশ করে সামনে তাকাতেই থমকে গেল আবরার। এক শুভ্রপরী তার রুমে হেঁটে বেড়াচ্ছে, আর এলোমেলো ভেজা দীঘল কালো কেশ হতে টপ টপ করে পানি পড়ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ বিরক্ত পরীটা। তবে সেই বিরক্তি ভরা চেহারায়ও যেন আলাদা মুগ্ধতা বিরাজ করছে। কি স্নিগ্ধ লাগছে তাকে। আবরার একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার সে একান্ত ব্যক্তিগত পরীটার দিকে। মনে মনে ভাবল, আচ্ছা, কারোর বিরক্তি ভরা মুখও বুঝি এত সুন্দর হয় নাকি আমার কাছে সুন্দর লাগছে? কাউকে ভালোবাসলে বুঝি তাকে সব অবস্থাতেই সুন্দর লাগে। আমার যে ইচ্ছা করছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকতে, তবুও বুঝি এই মুগ্ধতা শেষ হবার নয়। আবরার যেন এক ঘোরের মাঝে চলে গেল। ধীর পায়ে এগোতে এগোতে আরশির দিকে আসলো। কিছু দূর এগোতেই পা পিছলে ধুম করে ফ্লোরে পড়ল সে। মুগ্ধতা উবে গেল তার। চোখ মুখ কুচকে ফেললো সে। অন্যদিকে কোনো কিছু পড়ার শব্দে চমকে তাকালো আরশি। আবরারকে ফ্লোরে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবরারের দিকে। তারপর হঠাৎ খিলখিল করে হাসা শুরু করলো সে। আরশিকে হাসতে দেখে রেগে গেল আবরার। রাগে চিৎকার করে বলল, স্টুপিড মেয়ে, একে তো সারা ফ্লোরে পানি ছড়িয়ে রেখেছো, তারপর আমি পড়ে গেছি দেখার পরও না তুলে হাসছো। তোমাকে তো আমি। আবরারের রাগকে পাত্তা দিল না আরশি। কোমরে হাত রেখে বলল, বেশ হয়েছে, আমার সুন্দর কিউট সুইট নখ কেটে ফেলার শাস্তি এটা। ভাবা যায় এমপি সাহেব ফ্লোরে আছাড় খেয়ে পড়েছে। মানুষ জানলে আপনার আর মান সম্মান থাকবে না। আরে আপনি কেমন এমপি সাহেব তো বলেন তো? নিজেই নিজেকে সামলাতে পারছেন না, জনগণকে কি করে সামলাবেন? আর আমাকেই বা কি করে সামলাবেন? ফ্লোর থেকে উঠে দাঁড়ালো আবরার। আরশির দিকে এগোতে এগোতে গম্ভীর কণ্ঠে বলল, জনগণকে কিভাবে সামলাবো তা তোমার না জানলেও চলবে, তবে তোমাকে কিভাবে সামলাবো তা অবশ্যই দেখাতে পারি। আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে ভীত হলো আরশি। হাসি বন্ধ হয়ে গেল তার। এই বুঝি আবরার তাকে আছাড় মারল।
আরশিকে নিচের দিকে তাকিয়ে চুপচাপ কিছু একটা ভাবতে দেখে ওর হাত চেপে ধরলো আবরার। আবরার হাত ধরতে এক প্রকার লাফিয়ে উঠলো আরশি। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই হাত ধরলেন কেন? ছাড়ুন বলছি। এখন কি আমাকে তুলে আছাড় মারবেন নাকি? আপনি আপনার দোষে পড়েছেন। আমি কি বলেছি পড়ে যান? না দেখে হাঁটলেন কেন? বাঁকা হাসলো আবরার। আরশির কোমর জড়িয়ে নিচের আরো কাছে টেনে আনলো। আবরারের গরম নিঃশ্বাস ঘাড়ে গলায় আস্তে পড়তেই চোখ বন্ধ করে ফেললো আরশি। আবরারের ঠোঁট আরশির কানে স্পর্শ করতেই থরথর করে সর্বাঙ্গ কেঁপে উঠল আরশির। আবরার আরশির কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তুমি আমার একটা মাত্র আদরের বউ, তোমাকে কি আমি আছাড় মারতে পারি বলো? তবে আদর করতে পারি, যখন তখন চুমু টুমু খেতে পারি। এখন এই মুহূর্তে আমার তোমাকে খুব করে একটা চুমু দিতে ইচ্ছে করছে, দিয়েই ফেলি কি বলো? মনের ইচ্ছা অপূর্ণ রেখে কি লাভ? বলা তো যায় না কখন কি হয়ে যায়। পরে যদি আবার চুমু দেওয়ার সুযোগ না পাই, অনেক বড় লস হয়ে যাবে তো। কথা শেষ করেই আরশির কানের লতিতে আলতো করে একটা চুমু খেলো আবরার। আর সহ্য করতে পারল না আরশি। এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। মাথায় কারোর হাতের ছোঁয়া পেতেই চোখ খুলল আরশি। বুঝতে পারলো আবরার তার চুল মুছে দিচ্ছে। এই চুল মোছার জন্যই হয়তো এগিয়ে এসেছে আবরার। আর সে কিনা কি ভাবলো? আবরার আরশির চুল মুছতে মুছতে দুষ্ট কণ্ঠে বলল, এইভাবে ভেজা চুলে আমার সামনে এসে আমাকে পাগল করার ধান্দা ছিল বুঝি মিসেস অদ্ভুত সুখওয়ালি? তুমি কিন্তু দিন দিন ভারী দুষ্ট হয়ে যাচ্ছ। তোমার আদর লাগবে বললে আমি কি আদর করতাম না? এভাবে ইশারা ইঙ্গিতে বোঝানো কি আছে? আমি তোমার একমাত্র জামাই, তার কাছে তুমি আদর চাইতেই পারো, তোমার পুরো অধিকার আছে। এরপর থেকে আদর লাগলে সোজাসুজি বলে দিবে, কেমন? পুরো অধিকারের সাথে এসে বলবে, জামাই আমার আদর চাই। আবরারের কথা শুনে কান গরম হয়ে গেল আরশির। মুখটা হা হয়ে গেল তার। মনে মনে আবরারকে 101 বার পাগল এমপি বলতে ভুলল না সে। তবে মুখে কিছুই বলল না, কারণ এখন কিছু বললে আবরার তাকে আবার অন্য কিছু বলে লজ্জা দেবে। আরশি বুঝতে পারছে না আজ তার মধ্যে এত লজ্জা কোথা থেকে আসলো। আবরারও আর কিছু বলে জ্বালালো না আরশিকে। যত্ন সহকারে ধীরে ধীরে আরশির চুল মুছে দিতে লাগলো। সারাদিন এত দৌড়ঝাঁপ, দুদিন যাবৎ ঠিকমতো না ঘুমানোর কারণে ভীষণ ক্লান্ত আরশি। আর এখন মাথায় এত যত্নের ছোঁয়া পেয়ে তার মনে হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে যাবে। আবরার সুন্দর করে আরশির চুল মুছে দিয়ে তাকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। চিরুনি চালিয়ে সুন্দর করে চুলগুলো মেলে দিল যাতে দ্রুত শুকিয়ে যায়। আয়নায় চোখ যেতেই দেখলো তার শুভ্র পরেই ঘুমে ঢুলছে, যে কোনো সময় ঠাস করে পড়ে যাবে। এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে কোনো বাচ্চা। আরশিকে এভাবে ঢলতে দেখে নিঃশব্দে হাসলো আবরার। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,